ইরানের হাতে পারমাণবিক বোমা নেই সত্য, কিন্তু দেশটির হাতে রয়েছে এমন এক কৌশলগত নিয়ন্ত্রক যা বর্তমানে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে মরার উপর খাড়ার ঘায়ের মতো বিপর্যস্ত করে তুলেছে। হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী, বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে। তেহরান কার্যত প্রমাণ করে দিয়েছে যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বিধ্বংসী হতে পারে কোনো ভূ রাজনৈতিক চোখ পয়েন্টের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। এই পরিস্থিতি ওয়াশিংটন ও তেল আবিবকে কার্যত হাড়ে হাড়ে টের পাওয়ানোর মতো অবস্থায় ফেলেছে। বিশ্বের পরাশক্তিগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য দশকের পর দশক দাঁতে দাঁত চেপে লড়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে। কিন্তু আজ তারা বুঝতে পারছে তাদের সেই রণকৌশল ভুল ছিল। ইরানের আসল পারমাণবিক শক্তি কোনো ল্যাবে নয়, বরং হরমুজের জলসীমায় লুকিয়েছিল। ইরান আজ কেবল নিজের স্বার্থই রক্ষা করছে না, বরং বিশ্ব শক্তির ক্ষমতার ভারসাম্যকে নড়বড়ে করে দিয়েছে। আজকের পৃথিবীতে শক্তির সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। এখন অস্ত্রের চেয়ে সরবরাহের লাইনের নিয়ন্ত্রণ বা সাপ্লাই চেইন কবজা করা অনেক বেশি কার্যকর কৌশল। ইরান সেই অস্ত্রটি ব্যবহার করছে এবং বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্বের মোট সমুদ্রজাত অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় 20 থেকে 25% এই সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যখন ইরান এই পথে জাহাজ চলাচল সীমিত করে দেয়, তখন বিশ্ব বাজারের উপর এর প্রভাব পড়ে হিমালয়ের মতো ভারী। জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $110 গণ্ডি অতিক্রম করায় বিশ্ব অর্থনীতি আজ অগাধ জলে পড়েছে। একে তো দীর্ঘমেয়াদী যুদ্ধের দামামা, তার উপর তেলের বাজারে এই অস্থিরতা, সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম। বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলো আজ জ্বালানি সংকটের কারণে শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু সত্য হলো তাদের অর্থনীতির চাকা স্থবির হয়ে যাওয়ার পথে। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো জ্বালানি রেশনিং করতে গিয়ে জনজীবনে যে ভয়াবহ সংকট তৈরি করেছে, তা অর্থনীতির ভাষায় চরম বিপর্যয়। মার্কিন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধের প্রলম্বিত ছায়া বিশ্ব অর্থনীতি থেকে কয়েক ট্রিলিয়ন ডলার মুছে ফেলার ক্ষমতা রাখে। ফেডারেল রিজার্ভের উদ্বেগ থেকে স্পষ্ট, বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ক্রমাগত হুঙ্কার ছাড়ছেন, কিন্তু তাতে পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন ঘটছে না। উল্টো খোদ আমেরিকার ভেতরেই জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় বর্তমান মার্কিন প্রশাসনের ওপর জনরোষ বাড়ছে। নির্বাচনের প্রাক্কালে এটি হোয়াইট হাউসের জন্য মরার উপর খাড়ার ঘায়ের চেয়ে কম কিছু নয়। ইরান যেন এক্ষেত্রে দড়ি টানাটানির খেলায় নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে। ভৌগোলিক বাস্তবতায় হরমুজ প্রণালী মাত্র 33 কিলোমিটার প্রশস্ত এবং এর জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথটি ইরানের উপকূলীয় সীমানার অন্তর্ভুক্ত। ইরান জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশনে স্বাক্ষর না করায় এই জলপথের উপর নিজস্ব সার্বভৌমত্ব দাবি করছে। তাদের এই দৃঢ় অবস্থান কোনোভাবেই নমনীয় করার সুযোগ নেই। এমনকি যুদ্ধের পর শান্তি আলোচনা শুরু হলেও ইরান এখন প্রতিটি জাহাজ থেকে মোটা অঙ্কের টোল আদায়ের যে দাবি তুলেছে, তা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার কাজ করছে। এই সংকটের সমাধান কোথায় তা নিয়ে আজ বড় বড় অর্থনীতিবিদরাও ধন্দে পড়েছেন। কারণ ইরানের এই অদৃশ্য পারমাণবিক অস্ত্র থামানোর কোনো সহজ পথ বর্তমানে কারো জানা নেই। আকাশকুসুম কল্পনা করা এক দর্পিত ব্যক্তির মুখে সজোরে চপেটাঘাত। মেহেদী হাসান এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন যে তথাকথিত শক্তিশালী দেশগুলো যখন মনে করেছিল এক সপ্তাহে ইরানকে ধূলিসাৎ করে দেবে, তখন তাদের সেই ধারণা আজ বালির কাঁধের মতো ভেঙে পড়েছে। যুদ্ধের ব্যাকরণে একটি কথা প্রচলিত আছে, দুর্বল শক্তি যদি হার না মানে তবে দিন শেষে তারাই বিজয়ী। ইরান ঠিক এই তাসের ঘর ভাঙার খেলায় মেতেছে। বর্তমানে সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি এবং দুটি পারমাণবিক শক্তিধর দেশের বিপক্ষে বুক ফুলিয়ে টিকে থাকা কোনো ছেলে খেলা নয়। ইতিহাস সাক্ষী দেয় ইরানিরা সহজে নতি স্বীকার করার পাত্র নয়। যারা মনে করেছিলেন ইরান দ্রুত আত্মসমর্পণ করবে, তারা আসলে ইরানের লড়াকু মানসিকতা এবং ইতিহাসের পাতা থেকে শিক্ষা নিতে ভুলে গেছেন। মেহেদী হাসান এখানে ইউক্রেনের উদাহরণ টেনেছেন। রাশিয়ার আক্রমণের শুরুতে সবাই ভেবেছিল কিয়েভ দখল হবে কয়েকদিনে, কিন্তু ইউক্রেন টিকে গেছে। ঠিক একইভাবে ইরান রাশিয়ার সামান্য সাহায্য আর নিজেদের অভ্যন্তরীণ শক্তির উপর ভর করে লড়াই চালিয়ে যাচ্ছে। আমেরিকান নীতি নির্ধারকরা যেন ইরানের উপর আক্রমণ করে আঙুল ফুলে কলাগাছ হতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবতা আজ তাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় ফেলে দিয়েছে। তারা ভুলে গেছেন 1980-র দশকের সেই 8 বছর ব্যাপী ইরাক ইরান যুদ্ধের কথা। সাদ্দাম হোসেনকে যখন পুরো পশ্চিমা বিশ্ব অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করছিল, তখনও ইরান মাথা নত করেনি। প্রায় 5 লক্ষ প্রাণ বিসর্জন দিয়েও তারা টিকেছিল। সেই ইতিহাস আজ আবার নতুন করে ফিরে আসছে।
পারমাণবিক কর্মসূচির প্রশ্নেও পরিস্থিতি এখন জগা খিচুড়ি অবস্থায়। ওবামা আমলের চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া যেন ছিল নিজের পায়ে কুড়াল মারা। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। আমেরিকা যখন ইসরায়েলের সুরে সুর মিলিয়ে শূন্য সমৃদ্ধিকরণের দাবি তুলছে, যা ইরানের কাছে অরণ্য রোদন ছাড়া আর কিছু নয়, কারণ কোনো দেশই তার বৈজ্ঞানিক সক্ষমতা এবং শিল্প কাঠামোর অধিকার ছেড়ে দেবে না। সামরিক হামলা চালিয়ে একটি দেশের জ্ঞান বা ইচ্ছা শক্তিকে ধ্বংস করা যে সম্ভব নয়, তা বুঝতে পশ্চিমা বিশ্ব এখনো কানা করেও বুদ্ধি ব্যয় করছে না। এদিকে হরমুজ প্রণালী এখন যুদ্ধের তুরুপের তাস। ইরান এই জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে মরণ কামড় দেওয়ারও ক্ষমতা রাখে। যদিও আমেরিকার অবকাঠামোর কারণে তাদের প্রতিদিন কোটি কোটি ডলারের ক্ষতি হচ্ছে, তবুও তারা দমে যাওয়ার পাত্র নয়। নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান এখন এক নতুন মোড় পরিবর্তনের অপেক্ষায়। মধ্যপ্রাচ্যের এই সংকট কোনো সহজ সমাধান নয়। আমেরিকা যদি মনে করে পেশি শক্তি দিয়ে সবকিছু জয় করবে, তবে তারা আসলে আকাশ কুসুম চিন্তা করছে। আলোচনার টেবিলে সমান মর্যাদা ছাড়া ইরানকে দমন করা হবে ঘোড়ার আগে গাড়ি জোড়ার মতো অসাধ্য। ইতিহাস থেকে শিক্ষা না নিলে এই যুদ্ধ কেবল রক্তপাত আর অস্থিরতাই বাড়াবে, কোনো চূড়ান্ত সমাধান আনবে না। ইরান সংকট এখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র সেখানে যুদ্ধ জ্বরে আক্রান্ত। হরমুজ প্রণালীর ব্লকেড নিয়ে ওয়াশিংটন ব্যস্ত, কিন্তু পর্দার আড়ালে এক নতুন শক্তি দ্রুত উঠে আসছে। চীন এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছে। ওয়াশিংটন যেখানে যুদ্ধে করেছে, চীন সেখানে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের নজর এখন মধ্যপ্রাচ্যে, কিন্তু এটি চীনের জন্য এক আশীর্বাদ। চীনের নজর এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তারা তথ্য সংগ্রহে ব্যস্ত। তাদের গোয়েন্দা জাহাজ লিওনিং 1 এখন ওমান উপসাগরে। এটি ওত পেতে আছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি যুদ্ধ বিমানও জাহাজের ওপর নজর রাখছে। তারা যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক সংকেত চুরি করছে। বেইজিং এখন যুদ্ধের ময়দানের আসল চিত্র পাচ্ছে। ভবিষ্যতে যুদ্ধের পরিকল্পনা তৈরিতে এটি তাদের বড় অস্ত্র। চীন শুধু নজরদারি করছে না, তারা অস্ত্রও দিচ্ছে। ইরানকে তারা ম্যানপ্যাড বা কাঁধে বহনযোগ্য মিসাইল দিচ্ছে। এগুলো অতি আধুনিক। FN-6 বা QW-12 মিসাইলগুলো খুব বিপজ্জনক। এগুলো দিয়ে হেলিকপ্টার বা ড্রোন অনায়াসেই নামানো যায়। যুক্তরাষ্ট্রের AC-130 গানশিপের জন্য এটি বড় হুমকি। আকাশপথ এখন আর নিরাপদ নয়। চীনা প্রযুক্তির এই মিসাইলগুলো মার্কিন ফ্লেয়ারের বিভ্রান্তি মানে না। তারা লক্ষ্যবস্তু ধ্বংস করেই ছাড়ে। চীনের নৌবাহিনী এখন অকল্পনীয় গতিতে বাড়ছে। তাদের হাতে এখন 332টির বেশি যুদ্ধ জাহাজ। তাদের 3টি বিমানবাহী রণতরী আছে। ধ্বংসাত্মক সব ডেস্ট্রয়ার তৈরি করেছে তারা। দক্ষিণ চীন সাগরে তাদের আধিপত্য বাড়ছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে চীনের ইউলিন ঘাঁটি। হাইনান দ্বীপে তারা বড় পরিবর্তন এনেছে। সেখানে পাহাড়ের নিচে গোপন ঘাঁটি তৈরি করেছে তারা। সাবমেরিনগুলোকে তারা মাটির নিচে লুকিয়ে রাখছে। সেখানে নতুন নতুন জেট তৈরি হচ্ছে। চীনের পারমাণবিক সাবমেরিনগুলো এখন সেখানে নিরাপদ। তারা তাদের দ্বিতীয় পর্যায়ের পারমাণবিক প্রতিরোধ গড়ে তুলছে। চীনের হাতে এখন YJ-21 হাইপারসনিক মিসাইল আছে। এটি শব্দের চেয়ে 10 গুণ দ্রুত চলে। এটি আটকানো প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো এখন চীনের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের হাতে 11টি শক্তিশালী বিমানবাহী রণতরী আছে। তাদের আছে 100 বছরের অভিজ্ঞতা। তারা বিশ্বের সেরা। চীন এখনো নতুন, তাদের মাত্র 14 বছরের অভিজ্ঞতা। তাদের 3টি রণতরী লিওনিং, সানডং এবং ফুজিয়ান তাদের সবচেয়ে আধুনিক। তারা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নকল করছে। তাদের J-35 যুদ্ধ বিমান দেখতে অনেকটা F-35 এর মতো। তারা যুক্তরাষ্ট্রের নকশা কপি করছে। তাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার হয়তো ভিন্ন, কিন্তু তারা দ্রুত শিখছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হবে অগ্রাধিকার, কিন্তু এখন তারা ইরান নিয়ে ব্যস্ত। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কি ভুল জায়গায় লড়ছে? চীন কোনো যুদ্ধে জড়ায়নি, কিন্তু তারা সামরিক সক্ষমতায় অনেক এগিয়ে গেছে। তারা কোনো রক্তক্ষরণ ছাড়াই শক্তিশালী হচ্ছে। ইরানের এই সংঘাত কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ব্যস্ত একটি যুদ্ধে, আর চীন ব্যস্ত তাদের আধিপত্য বিস্তারে। খেলার মাঠ বদলে যাচ্ছে দ্রুত। চীন এখন নীরব, কিন্তু সবচেয়ে বড় কৌশলগত বিজয়ী। পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখন চীনের হাতে। যুক্তরাষ্ট্র যদি সতর্ক না হয়, তবে তারা এক বিশাল কৌশলগত ধাক্কা খেতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ক্ষমতাধর বিমান
কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়, বরং স্বয়ং আমেরিকার সুরক্ষার শেষ ভরসা ডুমসডে প্লেন বা মহাপ্রলয়ের উড়োজাহাজ। আনুষ্ঠানিকভাবে একে বলা হয় বোয়িং E-4B। যখন পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পারমাণবিক বোমার আঘাতে চারপাশ ছিন্ন ভিন্ন, তখনও আকাশে অজেয় ডানা মেলে উড়ে বেড়ায় এই দানবীয় বিমান। এটি এমন এক যুদ্ধ বিমান যার মোকাবিলা করার ক্ষমতা বর্তমান বিশ্বের খুব কম সামরিক শক্তিরই আছে। 1974 সালে স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার সময় এই বিমানকে সামরিক বাহিনীতে যুক্ত করা হয়। এর মূল লক্ষ্য ছিল একটাই, যে কোনো বিপর্যয় বা পারমাণবিক হামলার মুখে যখন স্থলভাগের সব কমান্ড সেন্টার অকেজো হয়ে যাবে, তখন এই বিমানটি আকাশে ভেসে থাকা একটি ভ্রাম্যমাণ পেন্টাগন বা কমান্ড সেন্টার হিসেবে কাজ করবে। স্থলভাগের কমান্ডগুলো ধ্বংস হলেও এই বিমানটি আকাশ থেকেই রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ ধরে রাখবে। এই বিমানের ক্ষমতা কল্পনাকেও হার মানায়। এটি একটানা 7 দিন আকাশে উঠতে পারে। মাঝ আকাশে জ্বালানি নেয়ার অবিশ্বাস্য সক্ষমতার কারণে এটি টানা 7 দিন পর্যন্ত আকাশেই টিকে থাকতে পারে। এর 4টি শক্তিশালী ইঞ্জিন 24 ঘন্টায় উড্ডয়নের জন্য প্রস্তুত থাকে। বিপদের সংকেত পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি রানওয়ে ছাড়তে সক্ষম। বিমানের সবচেয়ে বড় শক্তি হলো এর প্রতিরক্ষা। পারমাণবিক বিস্ফোরণের সময় যে ভয়ঙ্কর তাপ এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হয়, এই বিমান তা অনায়াসে সহ্য করতে পারে। এর শরীরে এমন বিশেষ আবরণ এবং প্রযুক্তি যুক্ত আছে যা বিকিরণ বা তড়িৎ চৌম্বকীয় আক্রমণের মুখেও এর ভেতরের কম্পিউটার এবং মিশন সিস্টেমকে সচল রাখে। এর ভেতরে রয়েছে 67টি শক্তিশালী অ্যান্টেনা, যা দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা সাবমেরিন, যুদ্ধ জাহাজ বা সামরিক ঘাঁটির সঙ্গে মুহূর্তের মধ্যে গোপন যোগাযোগ করা সম্ভব। 111 জন ক্রু সদস্য নিয়ে চলা এই বিমানে রয়েছে হাইটেক কমান্ড এরিয়া, সম্মেলন কক্ষ, ব্রিফিং রুম এবং উন্নত যোগাযোগ এলাকা। সংকটকালে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী এবং জয়েন্ট চিফস অফ স্টাফ এই বিমানে বসেই যুদ্ধের কৌশল নির্ধারণ করেন এবং পরমাণু অস্ত্র ছোড়ার নির্দেশ দিতে পারেন। অনেকে একে প্রেসিডেন্টের যাতায়াতের বিমান এয়ারফোর্স 1 এর সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু মনে রাখবেন এয়ারফোর্স 1 হলো প্রেসিডেন্টের আরামদায়ক ভ্রমণ বিমান, আর ডুমসডে প্লেন হলো যুদ্ধের ময়দানে ভেসে থাকা এক অজেয় সামরিক দুর্গ। বর্তমানে আমেরিকার কাছে এই শ্রেণীর 4টি বিমান রয়েছে, তবে ক্রমবর্ধমান সাইবার এবং আধুনিক নিরাপত্তা হুমকির কথা মাথায় রেখে আমেরিকা এখন বোয়িং 747-8 মডেলের বিমানগুলোকে সংস্কার করে এই বহরকে আরও আধুনিক করার কাজ শুরু করেছে। এই প্রজেক্টের জন্য ব্যয় করা হচ্ছে প্রায় 13 বিলিয়ন বা 1300 কোটি মার্কিন ডলার। রাশিয়া বাদে পৃথিবীর আর কোনো দেশের হাতে এমন বিশেষায়িত কমান্ড বিমান থাকার তথ্য নেই। ডুমসডে প্লেন কেবল একটি বিমানের নাম নয়, এটি পৃথিবীর বুকে এক চরম আতঙ্ক আর সুরক্ষার শেষ প্রতীকের নাম। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার সময় বা সাম্প্রতিক বিভিন্ন ভূ রাজনৈতিক সংকটে যখনই ওয়াশিংটনের আকাশে এই দানবীয় বিমানকে উঠতে দেখা গেছে, তখনই বিশ্বজুড়ে এক অজানা শঙ্কা কাজ করেছে। কারণ এই বিমানের আকাশে থাকার অর্থই হলো পৃথিবী এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সাগর পৃষ্ঠে এখন বারুদের গন্ধ। পারস্য উপসাগরের নীল জলরাশি যে কোনো মুহূর্তে আগুনের গোলার মতো উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা প্রধান রক্তনালী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নৌ অবরোধ। আর এই অবরোধের ঠিক বিপরীতে দাঁড়িয়ে ইরান গর্জে উঠেছে, একটিমাত্র সংকেতেই অচল করে দেয়া হবে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা। এমন পরিস্থিতির ভয়াবহতায় পিঠ দেয়ালে ঠেকে গেছে সৌদি আরবের। রিয়াদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ ওয়াশিংটনের এই শক্তি প্রদর্শনের মাসুল তাদেরই গুনতে হতে পারে লোহিত সাগরের অতল গহ্বরে। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবরোধের লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই রণকৌশল এখন বুমেরাং হওয়ার পথে। রিয়াদ থেকে অত্যন্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে হোয়াইট হাউসে, অবরোধ শিথিল করুন, আলোচনার টেবিলে ফিরুন। কিন্তু কেন এত ভয় সৌদি আরবের? উত্তর লুকিয়ে আছে মানচিত্রের একটি সরু বিন্দুতে, বাব আল মানদেব। হরমুজ প্রণালী বন্ধ করলে ইরান যে হাত গুটিয়ে বসে থাকবে না তা রিয়াদ ভালো করেই জানে, আর তাদের প্রতিশোধের আগ্নেয়গিরি এবার বিস্ফোরিত হতে পারে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেবে। এই সংকীর্ণ পথটি সৌদি আরবের তেল রপ্তানির চূড়ান্ত লাইফলাইন। 6 সপ্তাহের যুদ্ধে ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে তারা হরমুজ অচল করে দিতে সক্ষম, আর এখন সেই সক্ষমতা যদি বাব আল মানদেবে প্রয়োগ করা হয়, তবে সৌদি অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়বে।
বিপদের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাব আল মানদেব উপকূলের বিশাল অংশ এখন তাদের কবজায়। গাজা যুদ্ধের উত্তাল সময়ে হুথিরা বারবার এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে আতঙ্ক সৃষ্টি করেছে। নিউ আমেরিকা পলিসি ইনস্টিটিউটের ইয়েমেন বিশেষজ্ঞ অ্যাডাম ব্যারনের মতে, ইরান যদি লোহিত সাগরের এই রুদ্ধদ্বার বন্ধ করতে চায়, তবে হুথিরাই তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ইরান শুধু ইশারা দিচ্ছে, আর হুথিরা গাজা ইসরায়েলের যুদ্ধের বদলা হিসেবে এই পথ বন্ধ করার হুমকি দিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতির হুঁশিয়ারিটি যেন সরাসরি ডায়নামাইটের বিস্ফোরক। তিনি সোজা জানিয়ে দিয়েছেন, তেহরান বাব আল মানদেবকে হরমুজ প্রণালীর মতোই গুরুত্ব দেয়। হোয়াইট হাউস যদি তাদের বোকার মতো ভুল অব্যাহত রাখে, তবে বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়বে। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম বার্তা সংস্থা হুমকি দিয়েছে, পারস্য উপসাগরে তাদের বন্দরগুলো অনিরাপদ হলে এই অঞ্চলের আর কোনো বন্দরই নিরাপদ থাকবে না। পরিস্থিতি এখন এক চূড়ান্ত অনিশ্চয়তার মুখে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান হরমুজ উন্মুক্ত থাকুক, যাতে ইরান কাউকে জিম্মি করতে না পারে। কিন্তু বাস্তবে উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ওয়াশিংটন আসলে পুরো অঞ্চলকে এক আত্মঘাতী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আজ এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি বালুকণায় দীর্ঘদিনের অঘোষিত সমঝোতা চূর্ণ বিচূর্ণ। একদিকে যুক্তরাষ্ট্রের জেদ, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। এই দুই দানবের লড়াইয়ের মাঝে পড়ে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশল এখন ছাই হওয়ার দোরগোড়ায়। তারা এখন বুঝতে পারছে, যুদ্ধের দামামায় কোনো সমাধান নেই, বরং আলোচনার টেবিলে দ্রুত ফিরে আসাই এই মুহূর্তের একমাত্র বাঁচার পথ। সময়ের ঘড়ি টিকটিক করছে। বিশ্ববাজারের তেলের দাম বাড়ছে পাল্লা দিয়ে। হরমুজ থেকে বাব আল মানদেব, গোটা মধ্যপ্রাচ্য এখন একটি মাত্র ভুল বারুদের অপেক্ষায়। আর সেই ভুলটি হয়ে গেলে বিশ্ব অর্থনীতি আর কখনোই আগের মতো ফিরে আসবে না। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন বারুদ স্তূপের ওপর দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের হুমকির বিপরীতে ইরানকে সরাসরি পূর্ণ সমর্থন জানিয়ে চীন এবার ওয়াশিংটনকে দিয়েছে কড়া রেডলাইন সতর্কবার্তা। বেইজিং এর এই শক্ত অবস্থান পুরো পরিস্থিতিকে এক নতুন ও ভয়াবহ মোড় দিয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এক কূটনৈতিক বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালী কোনো একক দেশের ইচ্ছায় নিয়ন্ত্রিত হতে পারে না। বেইজিং এর বাণিজ্যিক স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করেছেন, কোনো বহিঃশক্তি যদি এই জলপথে চীনের বাণিজ্যিক প্রবাহে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তা সরাসরি বেইজিং এর স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে। এটি ট্রাম্প প্রশাসনের প্রতি চীনের সরাসরি চ্যালেঞ্জ। উত্তেজনার পারদ আরও ছড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিস্ফোরক তথ্য। সিএনএন এর এক প্রতিবেদন অনুযায়ী চীন গোপনে ইরানকে অত্যাধুনিক বিমান বিধ্বংসী ব্যবস্থা বা ম্যান প্যাডস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রযুক্তি মার্কিন যুদ্ধ বিমানগুলোর জন্য মরণ ফাঁদ হয়ে উঠতে পারে। সম্প্রতি ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা এই জল্পনাকে আরও জোরালো করেছে। যদিও চীন আনুষ্ঠানিকভাবে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ইরানের হাতে চীনের তৈরি প্রযুক্তির উপস্থিতি এখন আর গোপন কিছু নয়। এই জটিল সমীকরণে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও চরম আকার ধারণ করেছে। ইসরায়েল মনে করছে, ইরান যদি চীনের কাছ থেকে উন্নত প্রযুক্তি ও সামরিক সহায়তা পায়, তবে তা তাদের জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারানোর ভয় এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে রুখতে ইসরায়েল চাইছে ওয়াশিংটন যেন আরও কঠোর অবস্থান নেয়। অন্যদিকে চীন ও রাশিয়ার সাথে ইরানের এই কৌশলগত মৈত্রী ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। ওয়াশিংটন ও বেইজিং এর এই অবরোধের মাঝে ইরান এখন অনেকটা আত্মবিশ্বাসের সাথেই নিজের অবস্থান ধরে রেখেছে। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চীন বড় অঙ্কের তেল কিনছে, যা তেহরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। ফলে মার্কিন নৌ অবরোধের চাপ খুব একটা প্রভাব ফেলছে না। ট্রাম্প যদিও ভেনেজুয়েলার মতো ইরানে নৌ অবরোধের হুমকি দিয়ে রেখেছেন, কিন্তু চীনের সরাসরি সামরিক ও কূটনৈতিক সমর্থনের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সর্বোত্তম ও চূড়ান্ত চাপের নীতি, অন্যদিকে চীন রাশিয়ার ছত্রছায়ায় থাকা ইরানের আপোষহীন মনোভাব। এই দ্বৈরথ কেবল ইরান ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্বকে দুই মেরুতে বিভক্ত করে ফেলছে। পাকিস্তান শান্তি ফিরিয়ে আনার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো পক্ষই নমনীয় হওয়ার লক্ষণ দেখাচ্ছে না। চীন কি আসলে যুদ্ধের ঝুঁকি নেবে, নাকি ট্রাম্প তার কঠোর অবস্থান থেকে সরে আসবে? উত্তরটি এখন সময়ের ওপর নির্ভর করছে। এই ভূ রাজনৈতিক দাবার বোর্ডে ইসরায়েলের নিরাপত্তা, চীনের অর্থনৈতিক স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের লড়াই মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইতিহাসের ধুলোমাখা পাতায় একটি সতর্কবার্তা বারবার খোদাই করা আছে। কোনো সাম্রাজ্যই ইরান বা প্রাচীন পারস্যকে পদানত করতে পারেনি। এটি কেবল ভূগোলের লড়াই নয়, এটি এক অদম্য সভ্যতার টিকে থাকার লড়াই। আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান, রোমান সম্রাট থেকে সোভিয়েত ইউনিয়ন, যারা ইরান জয় করতে চেয়েছে তারা হয় নিজেদের অস্তিত্ব হারিয়েছে, নয়তো ইতিহাসের আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমেরিকা মধ্যপ্রাচ্যের উত্তাল ভূ রাজনীতিতে আটকা পড়েছে, তখন এই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি কি আবারও দেখা দিচ্ছে? আমেরিকা আজ একটি অদ্ভুত দ্বিধায় নিমজ্জিত। ইরানের বিরুদ্ধে তাদের তথাকথিত সর্বশক্তি প্রয়োগের ব্যর্থতার পেছনে রয়েছে চারটি অকাট্য গাণিতিক ও কৌশলগত সত্য। প্রথমত, স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। ইরান কোনো ছোটখাটো দেশ নয়। দুর্ভেদ্য জাগ্রস ও আলবোর্স পর্বতমালা এবং বিস্তৃত মরুভূমির আড়ালে লুকানো এক বিশাল ভূখণ্ড। সামরিক বিশ্লেষকদের মতে ইরানকে পূর্ণাঙ্গভাবে দখল করতে অন্তত 30 থেকে 40 লক্ষ সৈন্যের প্রয়োজন, যা বর্তমান মার্কিন সামরিক সক্ষমতার সম্পূর্ণ বাইরে। ইরানকে জয় করা মানে কেবল একটি দেশকে আক্রমণ করা নয়, বরং একটি পর্বত সম প্রতিকূলতার সাথে লড়ে নিজেকে নিঃশেষ করা। দ্বিতীয়ত, ব্যবসায়িক মডেল বনাম রণকৌশল। আমেরিকার সামরিক কাঠামো আজ আর কেবল যুদ্ধ জয়ের জন্য নয়, বরং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মুনাফা অর্জনের জন্য ডিজাইন করা। $100 মিলিয়ন একটি F-35 যুদ্ধ বিমান যখন $50,000 ড্রোন দিয়ে ধ্বংসের হুমকি পায়, তখন আমেরিকার ব্যবসায়িক মডেলটি ভেঙে পড়ে। এটি আর তলোয়ারের লড়াই নেই, এটি এখন গণিতের লড়াই। ইরান অত্যন্ত কৌশলে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক ব্যয়ের গোলক ধাঁধায় ফেলেছে, যেখানে প্রতিপক্ষকে থামাতে গিয়ে আমেরিকা নিজেই অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে। তৃতীয়ত, অ্যাসিমেট্রিক কস্ট এক্সচেঞ্জ। আধুনিক যুদ্ধের ময়দানে ইরান এমন এক অসম যুদ্ধ চালু করেছে যেখানে তারা স্বল্প খরচে বিশাল ক্ষয়ক্ষতির ভয় দেখাচ্ছে। হরমুজ প্রণালীর মতো বিশ্ব অর্থনীতির লাইফলাইন ইরানের হাতের মুঠোয়। এই পথ বন্ধ হওয়া মানে বিশ্বজুড়ে তেলের দাম $150 ছাড়িয়ে যাওয়া এবং বৈশ্বিক অর্থনীতির তাসের ঘর ধসে পড়া। ডলারের আধিপত্য বা পেট্রো ডলার ব্যবস্থার উপর এটি এক বিশাল আঘাত, যা আমেরিকার গ্লোবাল পাওয়ারের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। চতুর্থত, লড়াই করার অদম্য মানসিকতা। আমেরিকা যেখানে এই সংঘাতকে একটি রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখে, ইরানিদের কাছে এটি তাদের অস্তিত্বের লড়াই। আমেরিকার জন্য এটি একটি দূরবর্তী ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, আর ইরানের জন্য এটি গ্রেট শয়তানের বিরুদ্ধে পবিত্র প্রতিরক্ষা। দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্লান্তিতে পেন্টাগনের যখন ধৈর্যের বাঁধ ভাঙছে, তখন ইরান প্রমাণ করছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ধৈর্যের কোনো বিকল্প নেই। ইতিহাস সাক্ষী, রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ সবাই অতিরিক্ত বিস্তারের নেশায় নিজের পতন ডেকে এনেছিল। আজ আমেরিকা কি সেই একই ভুল করছে? একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপের বোঝা। ইরান কোনো সাম্রাজ্যকে যুদ্ধের ময়দানে সশরীরে ধ্বংস করার প্রয়োজন বোধ করে না, বরং তারা সময়ের সাথে তাল মিলিয়ে সাম্রাজ্যগুলোকে ভেতর থেকে জীর্ণ ও রক্তশূন্য করে দেয়। পরিশেষে ইতিহাসের এই খেলায় প্রযুক্তির ঝলকানি সাময়িক হতে পারে, কিন্তু টিকে থাকার লড়াই মূল অস্ত্র হলো ধৈর্য। ইরান কেবল একটি দেশ নয়, এটি 3000 বছরের এক সভ্যতার শক্তি। তারা জানে কিভাবে ঝড়কে মোকাবিলা করতে হয় এবং কিভাবে ধীর স্থির পায়ে সময়কে নিজের অনুকূলে আনতে হয়। চরম উত্তেজনার মধ্যেই ঘি ঢাললেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তবে তার হুমকি কেবল ক্ষেপণাস্ত্র ছোড়া বা জাহাজ ডোবানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তিনি যা বললেন তা সামরিক ইতিহাসে এক চরম দুঃসাহসিক চ্যালেঞ্জ। রেজাই সাফ জানিয়ে দিলেন তিনি চান যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করুক। কেন? কারণটা যতটা সামরিক তার চেয়েও বেশি কৌশলগত।
মোহসেন রেজাইর হিসাবটা একদম সোজা সাপটা এবং নিষ্ঠুর। তার মতে যুক্তরাষ্ট্র যদি ভুল করেও ইরানের মাটিতে পা রাখে তবে তা হবে তেহরানের জন্য এক বিশাল সুযোগ। রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক ইউনিফর্ম পরে হাজির হয়ে তিনি যে দাবি করলেন তাতে পিলে চমকে যাওয়ার দশা বিশ্ব রাজনীতিকদের। রেজাই বলেন, যুক্তরাষ্ট্র ইরানের স্থল অভিযান শুরু করলে সেটি হবে দারুণ, কারণ আমরা হাজার হাজার মার্কিন সেনাকে জিম্মি করব, আর প্রতিজন জিম্মির মুক্তির বিনিময়ে আমরা $100 কোটি করে দাবি করব। রেজাইর এই বয়ান মূলত যুক্তরাষ্ট্রের ভঙ্গুর অর্থনীতির দিকে একটি পরোক্ষ খোঁচা। তিনি বোঝাতে চেয়েছেন, ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের মরণ ফাঁদে ফেলে মার্কিনদের কেবল রণক্ষেত্র নয়, অর্থনৈতিকভাবেও দেউলিয়া করে ছাড়বে ইরান। তার ভাষায়, মার্কিনরা নিরবিচ্ছিন্ন যুদ্ধকে ভয় পায়, কিন্তু ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং অভ্যস্ত। ক্ষেপণাস্ত্রের নিচে মার্কিন রণতরী। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পুলিশ ঘিরে নিয়ে মোহসেন রেজাই যে ভাষায় আক্রমণ করেছেন তা রীতিমতো রণহুঙ্কার। বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথে মার্কিন অবরোধ চলায় পরিস্থিতি উত্তপ্ত। রেজাই দাবি করেন, মার্কিন নৌবাহিনী এখন সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রের নাগালে রয়েছে। তিনি ট্রাম্প প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ট্রাম্প হরমুজ প্রণালীর পুলিশ হতে চান, এটি কি সত্যিই আপনার কাজ? তার দাবি অনুযায়ী IRGCর ভাইরা ইতিমধ্যে ক্ষেপণাস্ত্রের মুখ আব্রাহাম লিঙ্কন সহ সব মার্কিন যুদ্ধজাহাজের দিকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন যে প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই মার্কিন জাহাজগুলো সলিল সমাধি হবে এবং একটি জাহাজকেও পালিয়ে যেতে দেয়া হবে না। তার মতে, ইরানকে যুদ্ধের ময়দানে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। তিনি বরং ইরানি কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন যেন তারা অর্থনৈতিক ইস্যুতে আলোচনার সময় আরও কঠোর অবস্থান নেয়। রেজাইর যুক্তি পরিষ্কার, এখন আর ওয়াশিংটন শর্ত দেবে না, বরং ইরানই নির্ধারণ করবে আলোচনার গতিপথ। তিনি বিশ্বাস করেন, আলোচনার টেবিলে ইরান তখনই শক্তিশালী হবে যখন মার্কিনরা জানবে যে যুদ্ধের ময়দানে তাদের জন্য কেবল মৃত্যু আর জিম্মি হওয়ার ভয় অপেক্ষা করছে। মোহসেন রেজাই 1981 থেকে 1997 সাল পর্যন্ত IRGC নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি জানেন, সরাসরি শক্তির লড়াইয়ের চেয়ে মনস্তাত্ত্বিক লড়াই অনেক সময় বেশি কার্যকর। তার এই স্থল অভিযানের আমন্ত্রণ আসলে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করার পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ মনোবল চাঙ্গা করার একটি কৌশল। তিনি পৃথিবীকে এই বার্তায় দিতে চাইলেন যে ইরান কেবল আত্মরক্ষা নয়, বরং মার্কিন আগ্রাসনকে আয়ের উৎস এবং রাজনৈতিক বিজয়ের হাতিয়ারে পরিণত করার সাহস রাখে। ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের আকাশ শক্তিতে বড় ধাক্কা দিয়েছে। 1 নয় 2 নয়, মোট 9টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তারা। তালিকায় রয়েছে F-15, F-16, F-18, এমনকি অত্যাধুনিক F-35 পর্যন্ত। কুয়েত, তেহরান, মধ্যাঞ্চল, দক্ষিণ বিভিন্ন জায়গায় নাকি এই আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সঙ্গে সঙ্গেই এই দাবি উড়িয়ে দেয়। তাদের স্পষ্ট বক্তব্য, সব যুদ্ধ বিমান নিরাপদে আছে, একটি পর্যন্ত হারায়নি। তারা আরো বলে, ইরানের রিভলিউশনারি গার্ড আগেও একাধিকবার এমন ভুল দাবি করেছে। তাহলে প্রশ্নটা আরো গভীর হয়, কার কথা সত্য? যুদ্ধক্ষেত্রের কুয়াশায় কি সত্যিই লুকিয়ে আছে বাস্তবতা? এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভেতরেও শুরু হয়েছে অস্থিরতা। মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল জন ডি জর্জকে হঠাৎ পদত্যাগ করতে বলা হয়েছে। 2023 সালের অগাস্ট থেকে দায়িত্বে থাকা এই শীর্ষ কর্মকর্তা কেন হঠাৎ বিদায় নিচ্ছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন, যুদ্ধের চাপে কি এই সিদ্ধান্তের পেছনে? এদিকে আরেকটি বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হতাহতের প্রকৃত সংখ্যা কি লুকানো হচ্ছে। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হচ্ছে প্রায় 750 জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন 2023 সালের অক্টোবর থেকে, অথচ সরকারি তথ্য এতটা পরিষ্কার নয়। দুটি সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মাত্র 1 মাসেই শত শত মার্কিন সেনা হতাহত হয়েছে। শুধু সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 15 জন সেনা আহত হয়েছে। এখন পর্যন্ত অন্তত 8 জন মার্কিন সেনার মৃত্যুর কথাও স্বীকার করা হয়েছে, কিন্তু বাস্তব সংখ্যা কি এর চেয়েও বেশি? এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও বেশ কঠোর। তিনি বলেন, যুদ্ধ হলে মৃত্যু হবেই। নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা একটাই কথা বলেছেন, কাজ শেষ করুন। ট্রাম্পের ভাষায় এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই। তার দাবি, ইরানকে এমনভাবে ধাক্কা দেওয়া হয়েছে যে তাদের ঘুরে দাঁড়াতে 15 থেকে 20 বছর লাগবে। তবে একই সঙ্গে তিনি দরজাও খোলা রাখছেন, ইরান আলোচনায় এলে সমাধান সম্ভব। কিন্তু যুদ্ধের ময়দানে চিত্রটা এতটা একতরফা নয়। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যই বলছে, ইরানের শক্তি এখনো অটুট। তাদের প্রায় 50% মিসাইল লঞ্চার এখনো অক্ষত রয়েছে, হাজার হাজার ড্রোন এখনো প্রস্তুত। একজন গোয়েন্দা কর্মকর্তা সরাসরি বলেছেন, ইরান এখনো পুরো অঞ্চলে ভয়াবহ আঘাত হানতে সক্ষম।
আর এখানেই আসে আরেকটি নাটকীয় বার্তা। ইরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি, তাদের সামরিক শক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছুই জানে না। তারা দাবি করছে যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, আসল শক্তি লুকিয়ে আছে এমন জায়গায় যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। বার্তাটা পরিষ্কার, এই যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আরো গভীরে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিয়ন্ত্রণে আছে, শিগগিরই বিজয় নিশ্চিত। অন্যদিকে ইরান জানাচ্ছে তাদের হাতে এখনো আছে ভয়ঙ্কর ক্ষমতা, যা মুহূর্তেই পাল্টে দিতে পারে পুরো খেলার চিত্র। রাত নামতেই তেহরানের আকাশে নেমে আসে এক অদ্ভুত সুর। গুলির শব্দ নয়, বরং প্রস্তুতির প্রতিধ্বনি। যেন শহরটা বলছে, ঝড় আসুক, আমরা প্রস্তুত। আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে ইরান, এক অদম্য চরিত্র যে মাথা নত করতে শেখেনি। যুক্তরাষ্ট্রের নতুন করে দেয়া যুদ্ধের হুমকি যেন আগুনে ঘি ঢেলেছে, কিন্তু ইরান পিছিয়ে যায়নি, বরং আগুনে ঝাঁপ দিয়ে সোনা হওয়ার পথটাই বেছে নিয়েছে। তেহরানের রাস্তায় এখন শুধু গাড়ির শব্দ নয়, শোনা যায় অস্ত্রের ঝনঝনানি। যেন প্রতিটি কোণায় এক একটি বার্তা, আমরা ভয় পাই না। আলবোর্স পর্বতমালার বরফ ঢাকা চূড়াগুলো যখন অন্ধকারে হারিয়ে যায়, তখন শহরের নিচে জেগে ওঠে অন্য এক আলো। হাজার হাজার মানুষ নেমে আসে রাস্তায়। রাতের এই সমাবেশগুলো এখন আর শুধুই জমায়েত নয়, এগুলো হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। 3 মাস ধরে প্রতিদিন রাতে এই দৃশ্য, যেন ইরান ধীরে ধীরে নিজের জনগণকে এক সুতোয় গাঁথছে। কিন্তু এখানেই শেষ নয়। তেহরানের ব্যস্ত মোড়গুলোতে এখন বসেছে নতুন দৃশ্য, গান কিয়স্ক। নামটা যতটা সহজ, ভেতরের বার্তাটা ততটাই গভীর। এখানে সাধারণ মানুষ, যারা হয়তো গতকালও বই বা চায়ের কাপে ব্যস্ত ছিল, আজ তারা হাতে নিচ্ছে AK-47, শিখছে কিভাবে অস্ত্র চালাতে হয়, কিভাবে খুলে আবার জোড়া লাগাতে হয়। ভানাক স্কোয়ারে দেখা গেল এক নারী কালো চাদরে মোড়া, কিন্তু চোখে দৃঢ়তা। তার সামনে এক প্রশিক্ষক, হাতে রাইফেল। দৃশ্যটা যেন এক প্রতীক। যখন সময় আসে তখন ঘরের মানুষও যোদ্ধা হয়ে ওঠে। এ যেন সেই প্রবাদ, দুধের স্বাদ ঘোলে মেটানো নয়। ইরান বুঝিয়ে দিচ্ছে তারা শুধু সেনাবাহিনীর ওপর নির্ভর করছে না, পুরো জাতিকেই প্রস্তুত করছে। রাষ্ট্রীয় টেলিভিশনও এই বার্তা ছড়িয়ে দিতে পিছিয়ে নেই। জনপ্রিয় উপস্থাপিকা মবিনা নাসিরি যখন লাইভ শোতে হাতে রাইফেল তুলে নেন, তখন সেটি আর শুধু একটি অনুষ্ঠান থাকে না, সেটি হয়ে ওঠে একটি ঘোষণা। তিনি বলেন, আমিও শিখছি। এই ছোট বাক্য যেন কোটি মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। এখানে ইরানের কৌশল স্পষ্ট, তারা শুধু অস্ত্র দেখাচ্ছে না, তারা মন তৈরি করছে। কারণ যুদ্ধ শুধু মাটিতে হয় না, যুদ্ধ হয় মনেও। আর সেই মানসিক যুদ্ধেই ইরান যেন এক ধাপ এগিয়ে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ ইরানকে এই পথে ঠেলে দিচ্ছে। কিন্তু ইরান এটাকে দুর্বলতা হিসেবে নিচ্ছে না, বরং শক্তিতে রূপান্তর করছে। তারা জানে ভয় দেখিয়ে তাদের থামানো যাবে না, বরং এই চাপই তাদের আরো সংগঠিত করছে, জনগণকে একত্র করছে। এখন প্রশ্ন, এই প্রস্তুতি কোথায় গিয়ে থামবে? ইসরায়েলে মার্কিন যুদ্ধবিমান নামছে, তেহরানে চলছে অস্ত্র প্রশিক্ষণ। 2 প্রান্তে 2 প্রস্তুতি, মাঝখানে পুরো মধ্যপ্রাচ্য, যেন বারুদের স্তূপ। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও ইরান এক বার্তা দিচ্ছে, তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে পিছিয়ে যাবে না। তারা আলোচনায় বসবে, কিন্তু মাথা নত করে নয়। শত শত বছর ধরে যুদ্ধ মানে ছিল ময়দানে মুখোমুখি লড়াই। যে বেশি সৈন্য মারতে পারবে সে জিতবে। রাজার সৈন্য বনাম রাজার সৈন্য, ময়দানে যে হারবে সে সন্ধি করবে, সহজ হিসাব। কিন্তু 20 শতাব্দীতে জাতি রাষ্ট্র যখন লক্ষ লক্ষ মানুষকে সৈন্য বানাতে শিখালো, তখন সেই হিসাব উল্টে গেল। শত্রু সৈন্য মারলেও কাজ নেই, রাষ্ট্র আরও সৈন্য পাঠাবে। তখন রণকৌশল বদলালো। এবার লক্ষ্য হলো কারখানা, রাস্তা, খাদ্য ভাণ্ডার, বেসামরিক মানুষের বেঁচে থাকার ভিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় যে বোমা পড়েছিল, সেটা সৈন্যদের উদ্দেশ্যে ছিল না, ছিল একটা জাতির মনোবল ভাঙার জন্য। কিন্তু 21 শতকে সেটাও আর চলে না। পারমাণবিক অস্ত্র সব হিসাব তছনছ করে দিয়েছে। তুমি যদি পরমাণু বোমা ছাড়াও অন্যজন ছুড়বে, পৃথিবী ছাই হয়ে যাবে। ফলে এখন যুদ্ধের নতুন সূত্র হলো, শত্রুকে মারো না, শত্রুর জনগণকে তার সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলো। অর্থনীতি পঙ্গু করো, সমাজের ভেতরে বিভেদের আগুন জ্বালাও, ক্ষুধা দাও, হতাশা দাও, অবিশ্বাস দাও। জনগণকে দিয়ে এই রাষ্ট্রকে ভাঙাও। ইরানের বিরুদ্ধে আমেরিকা ঠিক এই খেলাই খেলছে। কিন্তু ইরান কেন এই যুদ্ধের নায়ক, সেটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। ফরাসি বিপ্লবের আগে রাষ্ট্র মানে ছিল রাজার সম্পত্তি, প্রজারা ছিল সেই সম্পত্তির অংশ। কিন্তু রুশো এসে বললেন, না, মানুষ স্বাধীনভাবে জন্মায়,
ঈশ্বর তাকে স্বাধীনতা দিয়েছেন, তাহলে সে কেন রাজার দাস হবে? সে সমাজে যোগ দেয় আরও মুক্ত হওয়ার জন্য, আরও দাস হওয়ার জন্য নয়। এই ধারণাটা ছিল বারুদের মতো। ফ্রান্সের সাধারণ নাগরিকরা এই বিশ্বাস বুকে নিয়ে যুদ্ধে নামল এবং ইউরোপের পেশাদার ভাড়াটে সৈন্যদের ধুলোয় মিশিয়ে দিল। কারণ ভাড়াটে সৈন্য লড়ে মাইনের জন্য, মরতে রাজি নয়। কিন্তু যে মানুষ বিশ্বাসের জন্য লড়ে সে মৃত্যুকেও পরোয়া করে না। ফ্রান্সকে দেখে বাকি ইউরোপও শিখল। জার্মানি গড়ল তার নিজস্ব জাতীয়তাবাদ, ভাষা, সংস্কৃতি, রক্তের বন্ধনে, লোহা আর রক্তের তত্ত্ব। এই জাতীয়তাবাদের ঢেউয়ে ইউরোপ হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অঞ্চল। কিন্তু সেই একই শক্তি দুটো বিশ্বযুদ্ধ ডেকে আনল। কোটি কোটি মানুষ মরল, ইউরোপ ক্লান্ত হয়ে পড়ল। সেই শূন্যস্থানে এলো আমেরিকা। আমেরিকার খেলা। আমেরিকার জাতিরাষ্ট্রের তত্ত্বটা একেবারে আলাদা। ফ্রান্সের সামাজিক চুক্তি নয়, জার্মানির রক্তের বন্ধন নয়। আমেরিকা বানালো একটি খেলা। সংবিধান হলো খেলার নিয়ম, সরকার হলো মাঠের রেফারি, আর নিয়মটা সহজ। যে কেউ আসো, পরিশ্রম করো, ধনী হও। যত বেশি খেলোয়াড় তত বেশি সম্পদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এই খেলা ছড়িয়ে দিল সারা পৃথিবীতে, ইউরোপে, জাপানে, এশিয়ায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বাঁধা আর রইল না। গোটা পৃথিবী এক খেলার মাঠ হয়ে গেল, যার নাম বিশ্বায়ন। কিন্তু খেলার ফলাফল কি হলো? সম্পদ জমল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে, বাকি সবাই ডুবল ঋণের সমুদ্রে। ইরান কেন দাঁড়িয়ে আছে? ইরান এই খেলায় যোগ দেয়নি কারণ সে বুঝেছে এই খেলায় জিতলেও হারতে হয়। আমেরিকার অর্থনৈতিক ফাঁদে পা দিলে একদিন না একদিন সেই ফাঁদ শক্ত হবে। তার বদলে ইরান বেছে নিয়েছে ভিন্ন পথ, নিজের পায়ে দাঁড়ানোর পথ, প্রতিরোধের পথ। ইরান এখনো দাঁড়িয়ে কারণ রুশোর সেই পুরনো সত্যটা এখনো কাজ করে, যে মানুষ বিশ্বাসের জন্য লড়ে তাকে শুধু অর্থনৈতিক চাপে ভাঙা যায় না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালিয়াড়িতে এখন একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে, ইরান, যারা ইতিহাসের অগ্নি পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েও কখনো মাথা নোয়ায়নি। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে ইরান আজ কেবল একটি রাষ্ট্র নয়, বরং একটি অকুতোভয় দুর্গ। দেশটির অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্রই এখন প্রতিরোধের সুর। যখন চারদিকে যুদ্ধের দামামা, তখন ইরান দেখিয়ে দিল তারা কেবল কথার ফুলঝুরি ছড়ায় না, বরং হাতে কলমে জবাব দিতে জানে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী দেশের 3 কোটি নাগরিক তাদের মাতৃভূমি রক্ষায় মরণপণ লড়াই করতে প্রস্তুত। একে নিছক পরিসংখ্যান ভাবলে ভুল হবে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো যখন ভেবেছিল ইরানকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেবে, ঠিক তখনই ইরানের সাধারণ মানুষ প্রাচীরের মতো দাঁড়িয়ে তাদের সব ষড়যন্ত্রকে গলার কাঁটা বানিয়ে দিয়েছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো যখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তখন ইরানের এই গণজাগরণ যেন তাদের সব সমীকরণ তছনছ করে দিচ্ছে। ইরান কেবল মাঠের শক্তিতেই অজেয় নয়, তাদের প্রযুক্তিগত সক্ষমতাও এখন বিশ্বকে অবাক করার মতো। ৯,০০০টি দেশীয় কোম্পানির সমন্বয়ে গড়া তাদের প্রতিরক্ষা নেটওয়ার্ক যেন এক সোনায় সোহাগা। যখন শত্রুরা মনে করে ইরান কোণঠাসা, তখনই দেশটি তাদের অব্যবহৃত মিসাইল সক্ষমতা ও সমর শক্তির দাপট দেখিয়ে দেয়। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথকে নিজেদের বজ্র মুষ্টিতে রেখে ইরান বুঝিয়ে দিয়েছে মগের মূল্য গড়ার দিন ফুরিয়ে যাচ্ছে। তাদের পররাষ্ট্রনীতি এখন এক অনন্য উচ্চতায়, তারা কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না। কূটনীতির টেবিলে যখন যুক্তরাষ্ট্র আলিয়ার পেছনে ছুটছে, ইরান তখন নিজের অবস্থানে পাথরের মতো অটল। মার্কিন দূত কুশনার বা উইটকফ যাই আসুক না কেন, ইরানের মেরুদণ্ড শক্ত। ওয়াশিংটন যখন দিশেহারা হয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তেহরান তখন সুসংহত ও ঐক্যবদ্ধ। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার নাটকীয়তায় যখন মার্কিন প্রশাসন কিংকর্তব্য বিমূঢ়, ইরান তখন স্পষ্ট ঘোষণা করেছে আত্মমর্যাদা বিকিয়ে কোনো আপোষ নয়। আমেরিকার হাড় ভাঙার শব্দ শোনার হুঁশিয়ারি দিয়ে ইরানের নেতারা প্রমাণ করেছেন তারা কেবল রক্ষক নন, তারা এক ভয়ঙ্কর সুন্দর শক্তির প্রতিরূপ। ইসরায়েল এবং মার্কিন জোটের জন্য ইরান এখন এক দাঁত ভাঙা জবাব দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের এই লড়াই কেবল অস্ত্র বা মিসাইলের নয়, এটি টিকে থাকার, নিজের সার্বভৌমত্ব রক্ষার এক মহাকাব্য। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে শক্তিশালী প্রতিপক্ষের সামনেও মাথা উঁচু করে কিভাবে বাঁচতে হয়। তারা জানে ষড়যন্ত্রের জাল কতই না গভীর, কিন্তু তাদের অদম্য জেদ ও জাতীয় ঐক্যের সামনে সব সাম্রাজ্যবাদী স্বপ্ন ধূলিসাৎ হতে বাধ্য। ইরান আজ কেবল মধ্যপ্রাচ্যের মোড়ল নয়, বরং শোষিত ও সংগ্রামী দেশগুলোর জন্য এক অঘোষিত প্রেরণা। যারা বারবার ইরানকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, তারা এখন বুঝতে পারছে আগুনে হাত দিলে কি পরিণতি হয়।
তেহরান আজ ইসরায়েল ও ওয়াশিংটনের চোখ রাঙানিকে তুচ্ছ করে নিজের স্বার্থে বিশ্ব রাজনীতি পরিচালনা করছে। এটি ইরানের বিজয়, এটি তাদের বীরত্ব, যাকে পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেবে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে ইরান অজেয় হিসেবে টিকে রইল। যুক্তরাষ্ট্রকে সবাইকে বিশ্বাস করাতে চায় ইরান একা, কিন্তু এই পৃথিবীতে ক্ষমতার সমীকরণ প্রতিনিয়ত বদলায়। ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন এক গুরুতর সতর্কবার্তা দিয়েছেন। রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনের একটি টুইট আছড়ে পড়ল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কার্লসন স্পষ্ট করে দিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির দোহাই দিয়ে মার্কিনীরা যে যুদ্ধের দামামা বাজাচ্ছে তা কেবল মিথ্যাচার। মার্ক লেভিনের মতো মানুষেরা পারমাণবিক বিস্তার বন্ধ করার ভান করে ইরানের সঙ্গে যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন। কার্লসন তার এক্স অ্যাকাউন্টে লিখলেন, আসলে ইরান বোমা তৈরির কাছাকাছি পৌঁছেছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। যারা অন্য কথা বলে তারা হয় অজ্ঞ নয় অসৎ। তার অভিযোগের তীর সরাসরি ওয়াশিংটনের তথাকথিত যুদ্ধবাজ নেতাদের দিকে। তিনি দাবি করলেন, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না কারণ তারা জানে যদি বানাতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ যুদ্ধ শুরু করে দেবে, আর ইরান এতটা বোকা নয় যে নিজেদের ধ্বংস ডেকে আনবে। কিন্তু তাহলে কেন এই যুদ্ধের উন্মাদনা? কার্লসনের মতে আসল উদ্দেশ্য ভিন্ন। আসল লক্ষ্য হলো শাসন ব্যবস্থা পরিবর্তন। তিনি জোর দিয়ে বললেন, তরুণ আমেরিকানদের আবারও মধ্যপ্রাচ্যে ঠেলে দেওয়া হচ্ছে আরেকটি সরকার উৎখাত করার জন্য। কিন্তু আমেরিকা বিদেশি নেতাদের উৎখাত করে যতবার সফল হয়েছে তার চেয়ে বেশিবার বিপর্যয় ডেকে এনেছে। তিনি বললেন, আমেরিকানদের কাছে শাসন ব্যবস্থা পরিবর্তন এখন বিপর্যয়ের সমার্থক। তাই আসল উদ্দেশ্য লুকিয়ে রেখে তারা ইরান বোমা বানাচ্ছে, এই মিথ্যা ভীতি ছড়াচ্ছে। তারা বলবে ইরানের মতো দেশ কখনোই বোমা রাখতে পারে না। তারা লস অ্যাঞ্জেলসে পারমাণবিক হামলা চালাবে। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। কার্লসনের কণ্ঠস্বরে তীব্র শ্লেষ। কার্লসন থামলেন না। তিনি আমেরিকার জন্য একটি ভয়াবহ চিত্র তুলে ধরলেন। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নাও থাকতে পারে, কিন্তু তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক ভয়ঙ্কর অস্ত্রাগার রয়েছে। তিনি সতর্ক করলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা, আমেরিকার মিত্র দেশগুলো এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে রাখা হয়েছে। কার্লসন আরও বললেন, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম সপ্তাহে হাজার হাজার আমেরিকান নিহত হতে পারে। আমাদের অর্থনীতি ভেঙে পড়তে পারে, কারণ তেলের দাম আকাশচুম্বী হবে। তিনি কল্পনা করে বললেন, $30 পেট্রোলের প্রভাব বিবেচনা করুন। কিন্তু সম্ভাব্য যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে কি হবে? যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ আরও খারাপ হতে পারে, কার্লসন বললেন। ইরান ইরাক বা লিবিয়া নয়, এমনকি উত্তর কোরিয়াও নয়। ইরানের শক্তিশালী মিত্র রয়েছে। তিনি মনে করিয়ে দিলেন, ইরান এখন ব্রিক্স জোটের অংশ, যা বিশ্বের অধিকাংশ ভূমি, জনসংখ্যা, অর্থনীতি এবং সামরিক শক্তিকে প্রতিনিধিত্ব করে। রাশিয়ার সঙ্গে ইরানের ব্যাপক সামরিক সম্পর্ক রয়েছে। তারা তাদের বেশিরভাগ তেল চীনে বিক্রি করে। ইরান একা নয়। এইখানে কার্লসনের সতর্কবাণী সর্বোচ্চ শিখরে পৌঁছায়। ইরানের উপর আক্রমণ খুব সহজেই বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে, আর যুক্তরাষ্ট্র হেরে যাবে। ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমর্থক হওয়া সত্ত্বেও কার্লসন যুদ্ধ সমর্থকদের তীব্র সমালোচনা করলেন। আন্তর্জাতিক মঞ্চে যখন ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোণঠাসা, ঠিক তখনই পর্দার আড়াল থেকে উঠে এলো এক জোরালো কণ্ঠস্বর। বিশ্বজুড়ে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ আর নিষেধাজ্ঞার কালো মেঘ, তখন রাশিয়া সরাসরি তেহরানের পক্ষে দাঁড়ালো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট ভাষায় জানালেন, মস্কো চায় ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হোক এবং তেহরানের বৈধ অধিকার রক্ষা করা হোক। রাশিয়ান সংবাদ সংস্থা তাস এই খবরটি নিশ্চিত করে। এ যেন কোনো থ্রিলার সিনেমার মোড় ঘোরানো মুহূর্ত। পেসকভ বলেছেন, আমরা ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও বৈশ্বিক সম্প্রদায়ের কড়া নজরদারিতে হওয়া উচিত। তিনি আরও যোগ করেন, এই ধরনের কর্মসূচি বিশ্বের অনেক দেশেই পরিচালিত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি ইরান সহ সব দেশের এই অধিকার থাকা উচিত। এখানেই আসে গল্পের আসল টুইস্ট।
রাশিয়া ইরানের সরকারি বিবৃতির ওপর আস্থা রাখছে, যেখানে তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচির পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই। পেসকভ বলেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির যেসব অভিযোগ রয়েছে, আমরা সেসব বিষয়ে ইরানের সরকারি বিবৃতিকে প্রধান ভিত্তি হিসেবে দেখি। ইরান পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা বা ইচ্ছা রাখে না, তাদের এই অবস্থানকেই আমরা গ্রহণ করি। কিন্তু পশ্চিমাদের প্রশ্ন, এই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কতটা নিশ্চিত করবে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকবে না? এদিকে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটেও নতুন কিছু তথ্য সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দম্ভ করে বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেবে না। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, চলতি বছরের 30 মে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। এই খবরটা যেন কোনো থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সের আগে আসা অপ্রত্যাশিত তথ্য। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রোমে অনুষ্ঠিত হয় 5ম দফা আলোচনা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানান, কিছু অগ্রগতি হয়েছে, তবে তা এখনো চূড়ান্ত নয়। ইরানের প্রধান আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আরও 1 বা 2 রাউন্ড আলোচনার মধ্য দিয়ে আমরা ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারব। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে কূটনৈতিকভাবে শক্তিশালী করছে এবং পারমাণবিক ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমের পথ খুলে দিতে পারে। শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের পক্ষে রাশিয়ার সরাসরি সমর্থন ইরানের জন্য যেমন কৌশলগত সুবিধা তৈরি করেছে, তেমনি এটি ভবিষ্যতের আলোচনায় একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ গঠনে সহায়ক হতে পারে। কিন্তু এই গল্পের শেষ কোথায়? একদিকে যখন রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারের কথা বলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সীমিত সমৃদ্ধির প্রস্তাব দিচ্ছে। ইরান কি শেষ পর্যন্ত তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবে? ইরান মার্কিন টানাপোড়েন, কাঁপছে আরব দেশ, ট্রাম্পের ডাবল ট্রাবল। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম উত্তেজনা। একদিকে ইসরায়েল মুখিয়ে আছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য, অন্যদিকে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াচ্ছে 3 গুরুত্বপূর্ণ আরব দেশ, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। তাদের একটাই দাবি, ইরানে হামলা নয়। কিন্তু কেন এই 3 দেশ ইরানের পক্ষে ব্যাট করছে? উত্তরটা কিন্তু মোটেও ইরানকে বাঁচানোর জন্য নয়, বরং নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে। কাঁচের ঘরে মার্কিন সেনা, কেন এত ভয়? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন, তখন এই 3 দেশের নেতারা তাকে স্পষ্ট বার্তা দেন। তারা অনুরোধ করেন যুক্তরাষ্ট্র যেন ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা না চালায়। এর কারণ হলো এই 3 দেশেই আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে ইরান পাল্টা আক্রমণ হিসেবে এই দেশগুলোতে হামলা চালাতে পারে। ইরানের সামরিক বাহিনী কিন্তু বসে নেই। তারা সোজা সাপটা হুমকি দিয়েছে, মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা কাঁচের ঘরে বসে আছে, আর কাঁচের ঘরে বসে কারো দিকে পাথর ছোড়া ঠিক হবে না। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছে, যদি তাদের দেশ থেকে মার্কিন সেনারা ইরানের হামলার প্রতিক্রিয়া দেখায়, তাহলে তেহরান সেই সব দেশে পাল্টা হামলা চালাবে। অর্থাৎ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি সবাই ট্রাম্পের কাছে একই আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের ভয়, ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা হলে এই দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা সরাসরি ইরানের পাল্টা হামলার শিকার হতে পারে। গোপন কূটনৈতিক চাল, কে কাকে বাঁচাচ্ছে? এই জটিল পরিস্থিতিতে সৌদি আরবের একটি পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ। 2 দশকেরও বেশি সময় পর সম্প্রতি ইরানের রাজধানী তেহরান সফর করেছেন সৌদি রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। তার এই সফর ছিল মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাত এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক উদ্যোগ। প্রিন্স খালিদ বিন সালমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের একটি গোপন বার্তা পৌঁছে দেন। ওই বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনায় গুরুত্ব দিয়ে অংশ নিতে ইরানকে অনুরোধ জানানো হয়।
এই ঘটনা থেকে বোঝা যায় আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি নিজেদের মতো করেও উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। তারা চায় না এই অঞ্চলে কোনো বড় ধরনের সংঘাত শুরু হোক যার সরাসরি প্রভাব তাদের উপর পড়বে। যদিও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে বারণ করছে, কিন্তু ওয়াশিংটনের চেয়ে এখন ইসরায়েলি ইরানে হামলা চালানোর ব্যাপারে বেশি আগ্রহী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিষয়ে বেশ আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। বিশ্ব এখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া নজরদারি দেখছে, কিন্তু পর্দার আড়ালে নীরবে গড়ে উঠছে এক শক্তিশালী জোট। এই জোট মধ্যপ্রাচ্য আর বৈশ্বিক ক্ষমতা ভারসাম্য বদলে দিতে চলেছে। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা আর ইসরায়েলের হামলার হুমকি সত্ত্বেও ইরান ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর পেছনে মূল শক্তি হলো বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। প্রায় 20 বছরের বেশি সময় ধরে চলা রুশ ইরান বন্ধুত্বে বেশ চাপে আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসন আর তেল আবিবের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ইরান ও রাশিয়া মধ্যপ্রাচ্যে এত শক্তিশালী একটি বলয় তৈরি করলো? ইরান আর রাশিয়ার সামরিক সম্পর্ক আমরা যা ভাবি তার চেয়েও অনেক গভীর। গত 10 বছরে মস্কো আর তেহরান মিলে এক শক্তিশালী সামরিক জোট তৈরি করেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে 2016 সালে রাশিয়া ইরানকে আধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এর ফলে ইরান ইসরায়েলি সহ শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিমিষেই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। শুধু তাই নয়, চলতি বছরের শুরুতেই রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান সুখোই Su-35 ইরানের সামরিক বাহিনীর হাতে এসেছে, যা ঘন্টায় 3600 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক আস্তানা চোখের পলকেই ধ্বংস করতে সক্ষম এই যুদ্ধ বিমান। তবে ইরান যে শুধু রাশিয়ার কাছ থেকে একতরফা সুবিধা নিচ্ছে তা নয়। প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধে ইরান মস্কোর পাশে দাঁড়িয়েছে। ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার সামরিক বহরে যুক্ত হয়েছে। দামে কম হলেও এই ড্রোন দিয়ে শক্তিশালী হামলা চালানো যায়। ইরান রাশিয়ার সহযোগিতার সবচেয়ে বড় উদাহরণ দেখা গেছে সিরিয়ায়। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন টিকিয়ে রাখতে তেহরান আর মস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাশিয়া আকাশ প্রতিরক্ষায় আসাদ সরকারকে সর্বোচ্চ সাহায্য করেছে, আর ইরান গোয়েন্দা তথ্য সরবরাহ ও স্থল সেনা দিয়ে দামেস্কের পাশে ছিল। সিরিয়ার মাটিতে তাদের এই সম্মিলিত প্রচেষ্টা শুধু সামরিকভাবে ইরান রাশিয়াকে শক্তিশালী করেনি, বরং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের এই বার্তাও দিয়েছে যে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে এই দুই দেশ একজোট। অর্থনৈতিক সম্পর্ক, ডলারের সাম্রাজ্যের বিকল্প পথ। যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় রাশিয়া আর ইরান বিপর্যস্ত, তখন তারা একে অপরকে সাহায্য করছে টিকে থাকার জন্য। মার্কিন ডলারকে একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া ও ইরান নিজেদের স্থানীয় মুদ্রা রুবল ও রিয়াল দিয়ে লেনদেন করছে। এছাড়াও রাশিয়া ইরানের রেলপথ, তেল শোধনাগার এবং বিদ্যুৎ গ্রিডে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং দেশটির বেসামরিক পারমাণবিক স্বপ্নকে মস্কো সমর্থন করে চলেছে। কেন এই জোট গোপন, রহস্যের আড়ালে? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কেন রাশিয়া ও ইরানের এই জোট সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? বিশ্লেষকদের মতে আজকের এই বহুমেরুর বিশ্বে জোট আর প্রকাশ্যে ঘোষণা করা হয় না। বিশ্বব্যাপী নিজেদের বিচ্ছিন্নতা এড়াতেও এমন কৌশল গুরুত্বপূর্ণ। তবে এটি কেবল একটি জোট নয়, এটি একটি ফ্রন্ট, যা পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ। এই গোপন জোট কি বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দেবে, নাকি এটি আরো বড় কোনো খেলার ইঙ্গিত দিচ্ছে? আলোচনার আলো নিভে গেল, ঝড় উঠল ইউরোপে। ইরান কি তবে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়? সব ছিল ঠিকঠাক, আলোচনা বসবে সেটাও জানা ছিল। মধ্যস্থতাকারীরা তৈরি ছিলেন, সময় চূড়ান্ত হয়ে গিয়েছিল প্রায়। চতুর্থ দফার আলোচনার জন্য সাজানো হয়েছিল কূটনৈতিক টেবিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে যেন কেউ আলো নিভিয়ে দিল। বাতিল হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত বৈঠক।
ইরান ও যুক্তরাষ্ট্র, দুই শত্রু, দুই ইতিহাস আর দুই শক্তিধর। বহু বছর ধরে সম্পর্কের আগুন জ্বলছে ধিকি ধিকি। আর এবার যখন আসা যাচ্ছিল, আলোচনার আলো ফুটছিল দিগন্তে, তখনই হঠাৎ সেই আলো নিভে গেল এক অজানা বাতাসে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ঝড়? সেই ঝড়ের শব্দ কি পৌঁছে গেছে ইউরোপ পর্যন্ত? গত 3 সপ্তাহে পরপর 3টি পরোক্ষ বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। স্থান ওমান ও ইতালি। আলোচনার বিষয়বস্তু ছিল 2টি: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় দুই পক্ষই সন্তুষ্টি জানিয়েছিল। সবাই বলেছে আলোচনা ছিল গঠনমূলক ও ইতিবাচক। ইরান জানায় চতুর্থ দফার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ওমান, যুক্তরাষ্ট্র ও ইরান 3 পক্ষই ছিল রাজি। তারিখও ঠিক ছিল, এপ্রিলের শেষ সপ্তাহে বসবে বৈঠক। কিন্তু তখনই আসে এক অপ্রত্যাশিত ঘোষণা। কারিগরি ও যৌক্তিক কারণে বৈঠক স্থগিত। এই ঘোষণার পরপরই বদলে গেল পুরো দৃশ্যপট। আলোচনা স্থগিতকরণ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি ইউরোপে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক। বিশেষ করে ফ্রান্স দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর পথে অনেক দূর এগিয়ে গেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো সরাসরি বলেন, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যদি এই কর্মসূচি ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা আর এক মুহূর্তও দেরি করব না। আমরা 10 বছর আগের প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনব। গত 28 এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গোপন বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ইরানের কাছে বর্তমানে 6000 কিলোগ্রামেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 2015 সালের পরমাণু চুক্তির নির্ধারিত সীমার প্রায় 30 গুণ বেশি। তিনি সতর্ক করে বলেন, এখন ইরানের ব্রেকআউট টাইম, অর্থাৎ বোমা তৈরি করতে যত সময় লাগে তা 1 বছর আগে কয়েকদিনে নেমে এসেছে। বারো আরও দাবি করেন, ইরানের পারমাণবিক অগ্রগতি শুধু নিজস্ব প্রয়োজনে নয়, বরং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই। কূটনৈতিক পথই একমাত্র বিকল্প, যদি ইরান তা বেছে নেয়। নিষেধাজ্ঞার ব্যাপারে ফ্রান্সের হুমকির জবাব তেহরান থেকে ঝড়ের মতো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ফ্রান্স যা বলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা ইচ্ছাকৃতভাবে সংঘাত তৈরি করতে চাইছে। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির জন্য অপমানজনক। আর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরানি বললেন, এই হুমকি আসলে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এটি চাপ তৈরি করে আলোচনাকে ধ্বংস করার একটি অপচেষ্টা। তেহরান আবারও বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা কোনো পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু পশ্চিম দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, সেই কথায় ভরসা রাখতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। ইউরোপীয় ত্রয়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আমরা নতুন করে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করব। আলোচনা বন্ধ, অভিযোগ শুরু, উত্তেজনা বাড়ছে। আলোচনার মঞ্চ ফাঁকা হলেও পর্দার পেছনে চলছে এক অদৃশ্য কূটনৈতিক লড়াই। নীরবে কিন্তু নিরলসভাবে নিজেদের শক্তি গড়ে তুলছে ইরান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির চাপে নানা নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশটি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে, কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, যেখান থেকে তারা এখন শুধু আত্মরক্ষা নয়, আক্রমণের হুমকিও দিতে সক্ষম। এই শক্তি এখন মধ্যপ্রাচ্যে এক নতুন মডেল হিসেবে দাঁড়িয়েছে, যার দিকে তাকিয়ে আছে গোটা অঞ্চল। এমনকি পশ্চিমা দেশগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইরান খুব ভালো করেই জানে, শুধু কথায় নয়, রাজনীতিতে নিজের শক্তি প্রমাণ করতে হয় বাস্তবে, প্রযুক্তিতে সামরিক। সেই দিকেই এগোচ্ছে তারা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধের রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে, তা শুধুই প্রযুক্তির উন্নয়ন নয়, বরং এক ধরনের বিপ্লব। এখানে অস্ত্র মানে আর শুধু ধাতব যন্ত্র নয়, বরং এমন এক মাধ্যম যা লক্ষ্য ঠিক করতে পারে, বুঝতে পারে পরিস্থিতি এবং সিদ্ধান্তও নিতে পারে। এই নতুন ধরনের অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, তবে এদের উপস্থিতি যেন এক অদৃশ্য ভয়ের মতো প্রতিপক্ষের মনে গেঁথে গেছে। আগে যেখানে ইরান কেবল আত্মরক্ষায় মনোযোগী ছিল, এখন তারা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। আজকের ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে নিতে পারে এবং প্রতিরোধের আগেই পাল্টা কৌশল ঠিক করে ফেলতে পারে।
ইরানের সেনাবাহিনীর কাজের ধরনও আগের তুলনায় অনেক বদলে গেছে। এখন তারা শুধু অস্ত্র নয়, সঙ্গে করে নিচ্ছে আগাম প্রস্তুতির মনস্তত্ত্ব। গোয়েন্দা প্রযুক্তিতেও তারা অনেক উন্নতি করেছে। দেশের ভেতরে এবং সীমান্তে ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শত্রু চোখের সামনে না থাকলেও তাদের উপস্থিতির ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এমন এক মানসিক খেলা যেখানে শত্রু চোখে না পড়লেও আপনি তার নজরে আছেন। তবে শুধু প্রযুক্তি দিয়েই নয়, ইরান তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমেও বার্তা দিচ্ছে। তাদের সামরিক মহড়া, যুদ্ধ জাহাজ, শহীদ বাঘেরির মতো জাহাজ নির্মাণ, সাইবার ইউনিটের কাজ, সব মিলিয়ে ইরান দেখাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই দুর্বল নয়, তারা এখন চ্যালেঞ্জ নিতে তৈরি। সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে তা নিঃসন্দেহে তাদের অগ্রগতির বড় প্রমাণ। কারণ এই যুদ্ধে না কোনো সীমান্ত আছে, না নির্দিষ্ট সময়, না কোনো স্পষ্ট যুদ্ধক্ষেত্র। এখানে হঠাৎ করেই ভেঙে পড়তে পারে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা বা সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি যেন এক ভ্রাম্যমান বিপ্লব। এই জাহাজ একা একাধিক যুদ্ধ করতে পারে, ড্রোন ছুটতে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, আবার সমুদ্রপথে নজরদারিও চালাতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক চলমান সতর্কবার্তা। যেখানে এতদিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেখানে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। আগে যেখানে ইরানের ট্যাঙ্কার শত্রুর লক্ষ্য হতো, এখন সেগুলি ছুঁতেও কেউ সাহস করে না। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু জবাব দেবে না, সেই জবাব হবে ধ্বংসাত্মক। এই পুরো বদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয়। বিপ্লবী গার্ড বাহিনী আর স্থল বাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের দায়িত্ব ভাগ করে নিচ্ছে এবং একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকছে। এতে তৈরি হয়েছে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়। তবে এখানে প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি আরো বড় কিছু আসছে? যদিও ইরান বলছে তারা শান্তি চায়, বিশ্লেষকরা মনে করেন এই শান্তি রক্ষার পেছনে যে অগ্নিসংযোগ হচ্ছে তা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল এক জলপথ নয়, এটা এখন হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, এমনকি তার বাইরে। তেহরান এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা কেবল অস্ত্রের নয়, নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসও দেখাচ্ছে। যেন তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরাই আগে প্রস্তুত হব। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লবী আজ তেহরানকে এক নতুন আদর্শে পরিণত করেছে। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁকটাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতশ্রেণী প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পর্বত শ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভাণ্ডার। 1979 সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম 2 বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি। কোনো দেশই নিজেদের সীমান্ত 1 ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আলবোর্জ পর্বত শ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালার মতোই এই পর্বত শ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে। ইরানের প্রায় 9 কোটি জনসংখ্যার মধ্যে 62% পার্সিয়ান, 16% এজেরি, 10% কুর্দ এবং বাকি 12% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান 1970-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না। এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত 2টি অংশে ভাগ করা যায়: ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী, এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য IRGC-কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে।
এছাড়াও তাদের কাছে 4000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব-3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল-2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ-136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে। ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300-এর মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মানদেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল এক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে, কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সেস অফ ইভেল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরও দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্য ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের ওপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবড় তাবড় সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। 3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকা ও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন, সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত কি ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়।